ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আছি, কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে আজকের বাংলা বানানের নিয়ম এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই সহজ এবং খুবই মজাদার বিষয়। তোমরা যারা এখন জয়েন করেছো সবাই বন্ধু বান্ধবকে জানিয়ে দাও এবং নিজেরাই এই লাইভটা তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি শেয়ার করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং সবাইকে মেনশন করে দাও। সবাইকে মেনশন করে দাও এন্ড সবাইকে শেয়ার করে দাও। আমাদের ক্লাসের টপিক হলো আজকে বাংলা বানানের নিয়ম। এবং এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমাদের এই টপিকের উপর আরো অনেক ক্লাস থাকবে। দ্রুত জয়েন হয়ে যাও। উম্মে তাহারিমা অলরেডি জয়েন হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছো। তাহসিন মাহি, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জয়েন হয়ে যাও, সবাই দ্রুত জয়েন হয়ে যাও। তৌহিদুল ইসলাম মারুফ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব লাইভ ক্লাসে। এই মুহূর্তে লাইভ ক্লাস যেটা শুরু হয়েছে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অন্য কোনো বেসের স্টুডেন্টের জন্য না, এটা হচ্ছে সবার জন্য। একটা মানুষের জন্য সবসময় দরকার শুদ্ধ বানানে লিখতে পারা। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সবার জন্য ক্লাসটা অধিক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। সবাই শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। সবাই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও তাড়াতাড়ি। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাপ্তিবিদ্যা, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, ভালো আছি। ওকে, সবাই 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 দ্রুত জয়েন হয়ে যাও। দ্রুত জয়েন হয়ে যাও সবাই। ইতিমধ্যে অনেকে জয়েন হয়েছে। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমি প্রথমেই বলেছি তোমাদেরকে এই ক্লাসটা শুধু একটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ সেটা না, একটা প্রত্যেক বয়সের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলা বানানটা হচ্ছে তোমার পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য না, অ্যাকচুয়ালি মান সম্মান টিকে রাখার জন্য। ঠিক আছে, যেমন তুমি এখন ফেসবুকে মনে করো তুমি কি করলা, ফেসবুকে তুমি একটা স্ট্যাটাস দিলা 3 লাইনের। সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক লাইনের মধ্যে, প্রত্যেক বাক্যের মধ্যে একটা করে দুটা করে বানান ভুল। তাহলে দেখা যাবে মানুষ তোমাকে অবমূল্যায়ন করতেছে, বলবে যে এই দেখো অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক নেতা, অমুক এমন, অমুক তেমন। একটা স্ট্যাটাস দিচ্ছে সেখানে কতগুলো বানান ভুল। তাহলে এরকম বানান ভুলের কারণে তোমাকে কি করবে, সবাই তোমাকে অবমূল্যায়ন করবে, সবাই তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বানান ভুল হওয়া যাবে না। এই বানান ভুলটা কেবল এখন আর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট না। একটা সময় ছিল যখন তুমি তোমার পরীক্ষার খাতা শুধু তুমি এবং তোমার শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ ছিল। একটা সময় ছিল যখন শুধু তুমি এবং তোমার শিক্ষকের মধ্যে পরীক্ষার খাতা সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ওই যুগ নেই। এখন আমরা যে কোনো কিছু, আমাদের অনুভূতি, আমাদের সুখ দুঃখ সবকিছু আমরা ফেসবুকে শেয়ার করি, সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করি। তাহলে সেক্ষেত্রে তুমি যদি কোনো বানান যদি ভুল লিখো, এই ভুল বানানের কারণে তোমার যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে, বলবে যে অমুক এ প্লাস পেয়েছে নাকি, অমুক নাকি শহরে পড়াশোনা করে, কি ধরনের পড়াশোনা করে দেখো, হ্যাঁ এক লাইন লিখছে সেখানে 3টা বানান ভুল। এরকম
আবার এই বানানগুলো যদি অন্য কারো কাছেও হয় তাহলে তো সেখানে তো মান সম্মান হারাবা। তাহলে সবকিছু দেখে শুনে করতে হবে। যখন যা কিছু লিখবে সেক্ষেত্রে লিখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখতে হবে যে তোমার বানান ঠিক আছে কিনা। বানান ভুল তো সব ভুল। এবার আসো আমরা কি পড়বো আজকে? আমরা পড়বো বাংলা বানানের রস্যিকার ব্যবহারের নিয়ম, অর্থাৎ আমরা কোন কোন জায়গায় রস্যিকার ব্যবহার করব সেই জিনিসটাই আমরা পড়বো। এখানে একটা সুন্দর গল্প লেখা আছে। গল্পটা কি? হিন্দি সিরিয়ালের রূপালী দৃশ্যাবলী দেখে মাসির মেয়েটি রেশমি শাড়ি পরে খুশি হয়ে চিৎকার করে বলল ভালোবাসি। ভালোবাসি বলতেই পারে, কোনো সমস্যা নাই, এটা তো আহামরি কিছু হয় না। ঠিক আছে, তোমাদেরকে কেউ বলেছে? আমি জানি হচ্ছে তোমাদেরকে বলেছে, তোমরা সেখানে বলবে না। কি বললো? হিন্দি সিরিয়ালের রূপালী দৃশ্যাবলী দেখে মাসির মেয়েটি খুশি হয়ে চিৎকার করে বলল ভালোবাসি। ওকে, তাহলে এখানে তুমি একটু করে লক্ষ্য করো, এখানে এখানে রস্যিকার আছে, 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 এখানেও রস্যিকার। এই দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে রস্যিকার। আচ্ছা, কেন আমরা এরকম করে পড়ি? মানে গল্প আকারে কেন পড়ি? কারণ গল্প আকারে পড়লে আমার এক দিলে দুই পাখি হয়ে যায়। প্রথমত হচ্ছে আমার এই কতগুলো নিয়ম শিখতে হবে সেটা আমি এক নাগারে মনে রাখতে পারি, যেখানে এই শব্দগুলো আমরা নিয়মগুলো শিখতে পারি। 2 নাম্বার, পরীক্ষা হলে অনেক সময় আমাদের রুলস গুলো মুখস্থ থাকে, কিন্তু আমরা এক্সাম্পল দিতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ে যাই যে আমার এক্সাম্পল গুলো মনে থাকে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা খুব ইজি ভাবে এই এক্সাম্পল গুলো মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। আমরা কি বলতে পারি? আমরা এরকম যখন প্রত্যেকটা টেকনিক যখন আমরা মনে রাখবো সেক্ষেত্রে আমাদের খুবই উপকার হবে, যে আমরা আমাদের রুলস গুলো লিখতে পারবো, প্লাস আমাদের উদাহরণগুলো আমরা সেখানে তুলে ধরতে পারবো। এবার আসো, এখানে প্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে হিন্দি। আচ্ছা, আমাদের 1 নাম্বার নিয়ম হচ্ছে কোনো ভাষার নাম অথবা জাতির নাম, অর্থাৎ কোনো ভাষাভাষী অথবা কোনো জাতির নাম, অর্থাৎ কোনো ভাষার নাম এবং কোনো জাতির নামে অবশ্যই কি হবে? ভাষার নাম জাতির নামের মধ্যে অবশ্যই রস্যিকার হবে। কোনো ভাষার নাম এবং জাতির নাম, ভাষাভাষী শব্দ এবং জাতি ভাষার শব্দ, যেমন হিন্দি, পাকিস্তানি, ইরানি, বাঙালি, আরবি, জাপানি, তুর্কি, আফগানি, সাঁওতালি, ঠিক আছে, এরকম যত শব্দ আছে। অর্থাৎ কোন ভাষার নাম হলে অথবা যদি কি হয় কোন জাতির নাম হয়, তাহলে ভাষার নাম এবং জাতির নাম সেক্ষেত্রে রস্যিকার হবে। বুঝা আসছে কিনা? তাহলে হিন্দি, পাকিস্তানি, তাহলে হিন্দি একটা ভাষা বা জাতি, পাকিস্তানি একটা জাতি, ইরানি জাতি ভাষা, বাঙালি একটা জাতি, আরবি একটি ভাষা, জাপানি ভাষা প্লাস জাতি, তারপর জার্মানি ওদের ভাষা জাতি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরকম কোন ভাষার নাম এবং জাতির নাম যখন বুঝাবে ওই শব্দে সর্বদা কি হবে? রস্যিকার ব্যবহার করা হবে। এখানে তুমি আরো অনেক শব্দ বলতে পারো, যেমন আফগানি, আফগানি বলতে পারো, তুর্কি তুমি বলতে পারো, তারপর ইংরেজি তুমি বলতে পারো, ইংরেজি, ঠিক আছে, সাঁওতালি তুমি বলতে পারো, সাঁওতাল আমাদের দেশের খুব প্রভাবশালী সাঁওতালি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরকম যদি কোন একটা ভাষার নাম অথবা জাতির নাম যদি বুঝায়, তাহলে ভাষার নাম জাতির নাম যে শব্দগুলো ব্যবহৃত হবে সেগুলোতে কি কার ব্যবহার করতে হবে? রস্যিকার ব্যবহার করতে হবে। তাহলে ভাষার নাম জাতির নাম রস্যিকার ব্যবহার করতে হবে। হিন্দি যে শব্দটা পেয়েছি আমরা সেখান থেকে এটা পেলাম। এরপর দেখো 2 নাম্বার, দেখো 2 নাম্বার হচ্ছে বিদেশি শব্দের ক্ষেত্রে রস্যিকার ব্যবহৃত হয়। অর্থাৎ সকল বিদেশি শব্দের ক্ষেত্রে, সেটা আরবি হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, সেটা ফার্সি হতে পারে, সেটা ফরাসি হতে পারে, সেটা জার্মানি, জাপানি, তুর্কি, যত ধরনের শব্দ হোক না কেন, সকল বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা রস্যিকার ব্যবহার করব। আমরা দীর্ঘিকার ব্যবহার করব না, দীর্ঘকার ব্যবহার করব না, আমরা সবসময় রস্যিকার ব্যবহার করব। কি বললাম? বিদেশি শব্দের ক্ষেত্রে সবসময় রস্যিকার ব্যবহার করতে হবে। টেবিল সবসময় রস্যিকার হবে, ফরিয়াদি সবসময় রস্যিকার হবে, আলমারি, আলপিন, বেআইনি, এরকম যত ধরনের বিদেশি শব্দ আছে সকল বিদেশি শব্দের মধ্যে আমরা সবসময় রস্যিকার ব্যবহার করব। কোনো অবস্থাতেই দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। আবার বলছি, বিদেশি শব্দ সেটা যেরকমই হোক, সেটা ইংরেজি শব্দ হোক, সেটা আরবি শব্দ হোক, সেটা ফার্সি শব্দ হোক, সেটা ফরাসি হোক, সেটা পর্তুগিজ হোক, যে কোনো শব্দের মধ্যে সবসময় আমরা কি ব্যবহার করব? রস্যিকার ব্যবহার করব। ওকে, তাহলে আমরা প্রথম নিয়মটা কি পড়েছিলাম? আমরা প্রথম নিয়মটা পড়েছিলাম ভাষার নাম জাতির নাম রস্যিকার। 2 নাম্বার নিয়মে আমরা কি পড়েছি? বিদেশি শব্দের মধ্যে সবসময় কি ব্যবহৃত হবে? রস্যিকার ব্যবহৃত হবে। এবার আসো 3 নাম্বার, আলি প্রত্যয়যুক্ত শব্দ। আলি প্রত্যয়যুক্ত শব্দ, তাহলে সকল আলি প্রত্যয়যুক্ত শব্দের মধ্যে আমরা রস্যিকার ব্যবহার করব। যেমন সোনা যোগ আলি সমান সোনালী, রূপা যোগ আলি সমান রূপালী, বর্ণ যোগ আলি সমান বর্ণালী। যেমন এরকম সোনালী, রূপালী, বর্ণালী, হিয়ালি, মিতালি, ঠিক আছে, চৈতালি, এরকম যত আলি যুক্ত শব্দ আছে সেগুলোতে রস্যিকার ব্যবহার করা হবে।
আলী প্রত্যয়যুক্ত শব্দের মধ্যে কি হবে? রস্যিকার ব্যবহৃত হবে। যেমন সোনা যোগ আলী সমান সোনালী, এরকম আলী প্রত্যয়যুক্ত যত শব্দ আছে সবকিছু কি হবে? রস্যিকার ব্যবহার করতে হবে। কিন্তু কথা হচ্ছে স্যার, এই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলোর মধ্যে কেন দীর্ঘিকার ব্যবহার করা হয়? আমি কি বললাম? আমি তোমাকে আবার বলছি, আলী প্রত্যয়যুক্ত শব্দে রস্যিকার ব্যবহার করতে হয়। আলী প্রত্যয়যুক্ত শব্দের মধ্যে কি ব্যবহার করতে হয়? রস্যিকার ব্যবহার করতে হয়। কিন্তু কথা হলো যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলাতে কেন দীর্ঘিকার ব্যবহার করা হচ্ছে? এগুলাতে কেন দীর্ঘিকার ব্যবহার করা হচ্ছে? এখন আসো, তাহলে দেখো, বাংলা একাডেমির যে নিয়ম সেখানে হচ্ছে ব্যক্তি, সংগঠন এবং প্রতিষ্ঠান। কি বললাম? ব্যক্তি, সংগঠন এবং প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে বাংলা বানানের নিয়ম প্রযোজ্য নয়, মানে এইসব নিয়ম প্রযোজ্য নয়। তাহলে যদি বলি মাঠে মাঠে সোনালী ফসল, তাহলে যখন সোনালী ফসল বলবো, যে সোনালী ফসল, তাহলে সেক্ষেত্রে তুমি রস্যিকার ব্যবহার করতে হবে তোমাকে। আবার বলছি, যখন তোমাকে বলা হবে মাঠে সোনালী ফসল, তখন তোমাকে রস্যিকার ব্যবহার করতে হবে, আলী প্রত্যয়যুক্ত শব্দ। কিন্তু আমি সোনালী ব্যাংকে টাকা জমা দিব, সেক্ষেত্রে তোমাকে দীর্ঘিকার ব্যবহার করতে হবে, কারণ এটা একটা প্রতিষ্ঠানের নাম। কারো নাম যদি মোহাম্মদ আলী হয়, তাহলে সে রস্যিকার দিয়ে লিখতে পারবে, দীর্ঘিকার দিয়ে লিখতে পারবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার নাম। ঠিক আছে? কোন সংগঠনের নাম, প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে? ব্যক্তি, সংগঠন এবং প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সে চাইলে রস্যিকার, দীর্ঘিকার দুইটার যে কোনো একটা সে ব্যবহার করতে পারবে, সেটা ব্যাকরণের কিনা আওতাভুক্ত না। কিন্তু তুমি যখন এরকম সোনালী, রূপালী, স্বর্ণালী, মিতালী, হেয়ালি, বর্ণালী এগুলো যখন ব্যবহার করবে, তখন সেক্ষেত্রে তোমাকে আলী প্রত্যয়যুক্ত শব্দের মধ্যে তোমাকে রস্যিকার ব্যবহার করতে হবে। বুঝে আসছে কিনা? আমি তোমাকে আবার বলি, যখনই তুমি এরকম আলী প্রত্যয়যুক্ত শব্দ ব্যবহার করবে, তখন সেক্ষেত্রে তোমাকে রস্যিকার ব্যবহার করতে হবে। তবে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এরকম কোন যদি প্রতিষ্ঠানের নাম হয়, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান রস্যিকার ব্যবহার করলে রস্যিকার, ওই প্রতিষ্ঠান যদি দীর্ঘিকার ব্যবহার করে, তাহলে তোমাকে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। সেটা ওই নাম, ওই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে, ওই ব্যক্তির উপর ডিপেন্ড করবে, ওই সংগঠনের উপর ডিপেন্ড করবে। ওকে, এবার 4 নাম্বার নিয়মটা ঠিক একই রকম, যে আবলি প্রত্যয়ান্ত শব্দ, কোন একটা শব্দের মধ্যে যদি আবলি যুক্ত হয়, যেমন রচনা যোগ আবলি সমান কি? রচনাবলী। ঠিক আছে? তাহলে এরকম আবলি প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে, যেমন দৃশ্যাবলী, প্রশ্নাবলী, গ্রন্থাবলী, রচনাবলী, ঠিক আছে, এরকম যত ধরনের আবলি, কবিতাবলী, এরকম যত আবলি প্রত্যয়ান্ত শব্দ আছে, সব আবলি প্রত্যয়ান্ত শব্দের মধ্যে আমরা কি ব্যবহার করব? রস্যিকার ব্যবহার করব। আমি আবার বলছি তোমাকে, আবলি প্রত্যয়ান্ত যত শব্দ আছে, দৃশ্যাবলী, প্রশ্নাবলী, গ্রন্থাবলী, রচনাবলী, কবিতাবলী, ঠিক আছে, এরকম যত আবলি প্রত্যয়ান্ত শব্দ আছে, সব আবলি প্রত্যয়ান্ত শব্দের মধ্যে আমরা রস্যিকার ব্যবহার করব। আমরা দীর্ঘিকার ব্যবহার করব না, রস্যিকার ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি ভাষার নাম, জাতির নাম, রস্যিকার। ঠিক আছে? তারপর বিদেশি শব্দের মধ্যে রস্যিকার। তারপর পড়েছি আলী প্রত্যয়ান্ত শব্দের মধ্যে রস্যিকার, আবলি প্রত্যয়ান্ত শব্দের মধ্যে রস্যিকার। এবার 5 নাম্বার নিয়মটা আমরা দেখি, স্ত্রীবাচক শব্দে রস্যিকার ব্যবহার হবে, তবে দীর্ঘিকারও ব্যবহার করা যাবে। এটা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে, শুধু স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা রস্যিকার ব্যবহার করব। যেমন এই যে দেখো, চাষি শব্দটা দেখো, চাষি শব্দ তুমি এভাবেও লিখতে পারবে, আবার এভাবেও লিখতে পারবে। এখন কথা হচ্ছে, আমি এভাবে না লিখে, আচ্ছা এইভাবেও যদি লেখা যায়, আবার এভাবেও যদি লেখা যায়, তাহলে আমরা কেন এটা লিখি? রস্যিকার ব্যবহার করতে কেন বলতেছি? যেমন দাদি শব্দটা আমি চাইলে এখন এভাবেও লিখতে পারি, আবার দাদি শব্দটা আমি চাইলে এভাবেও লিখতে পারি, তাহলে দুইটাই তো দাদি। তাহলে এখানে আর এখানের মধ্যে পার্থক্য কোথায়? দেখো, এই পার্থক্যটা হচ্ছে, যেমন আমি দাদি বা নানি যে শব্দটা বলেছি তোমাদেরকে, যেমন নানি অথবা নানি, দেখো আমি যখন কলম দিয়ে লিখতেছি, তখন আমি রস্যিকার দিয়ে, দীর্ঘিকার দিয়ে, এটাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। এদিক থেকে টানলে রস্যিকার, এদিক থেকে টানলে দীর্ঘিকার, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বর্তমান যুগ তো আমরা কম্পিউটারের যুগ, তাই না? বাংলা ভাষার এখন আধুনিক সংস্করণ হচ্ছে, কম্পিউটারে আমরা ব্যবহার করতেছি, বিজয় কিবোর্ড, অভ্র কিবোর্ডে আমরা এখন ব্যবহার করতেছি। আচ্ছা দেখো তো, যখন আমি রস্যিকার না লিখে যখন দীর্ঘিকার লিখতে যাই, তখন আমাকে আলাদা একটা কি আমাকে চাপতে হয় কিনা? চাপতে হচ্ছে। তাহলে এই আলাদা একটা কি চাপার জন্য, মনে করুন 18 কোটি 20 কোটি বাঙালি, প্রত্যেকের 1 সেকেন্ড করে সময় নষ্ট হয় সারাদিনে, 24 ঘন্টার মধ্যে। তাহলে 20 কোটির বাঙালির 20 কোটি সেকেন্ড নষ্ট হচ্ছে শুধু এই রস্যিকার না লিখে দীর্ঘিকার লিখতে গেলে। ঠিক আছে? এটা তো হিসেব করে দেখো না, 20 কোটি বাঙালি সারা 24 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট করে যদি ফেসবুক ইউজ করে, তাহলে 20 কোটি মিনিট আমরা নষ্ট করি। তুমি তো 1 ঘন্টা ইউজ করো ফেসবুক, তাহলে দেখো 20 কোটি ঘন্টা,
একদিনে চলে যাচ্ছে, জানিয়ে নি আমরা এগুলা। আমরা যদি প্রত্যেকে যদি ডেলি যদি 1 টাকা করে যদি ইউজ করি, তাহলে 20 কোটি টাকা আমরা ব্যবহার করতেছি। হিসাব করে দেখেছো? তাহলে আবার দেখো, যাক বাদ দাও, টাকার হিসাব বাদ দাও, টাকার হিসাব আসলে আর ইচ্ছে করে না। দেখো দেখো, তাহলে রস্বীকার ব্যবহার করতে হয়, তবে দীর্ঘিকারও ব্যবহার করা যাবে। যেমন চাচি, তারপর পিসি, মাসি, নানি, ভাবি, বৌদি, যে শব্দগুলো আছে সেক্ষেত্রে আমরা রস্বীকার ব্যবহার করব, তবে দীর্ঘিকারও ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা না, রস্বীকার দীর্ঘিকার দুইটাই ব্যবহার করা যাবে। ওকে, এবার 6 নাম্বার নিয়মে আসো। 6 নাম্বার নিয়মে কি বলেছে? পদশ্রিত নির্দেশকের টি বানানে, এই যে অর্থাৎ কোন একটা পদের শেষে যেটা নির্দিষ্টতা জ্ঞাপনের জন্য যে আমরা টি ব্যবহার করি, যে মেয়েটি, ছেলেটি, বইটি, কলমটি, এটি সেটি, যেটা ব্যবহার করি, তাহলে পদশ্রিত নির্দেশকের টি বানানে আমরা সর্বদা কি ব্যবহার করব? এই টি বানানে আমরা সবসময় রস্বীকার ব্যবহার করব। কি ব্যবহার করব? রস্বীকার ব্যবহার করব। আমরা সবসময় রস্বীকার, পদশ্রিত নির্দেশকের টি বানানে আমরা রস্বীকার ব্যবহার করব। আবার বলছি, পদশ্রিত নির্দেশকের টি বানানে আমরা রস্বীকার ব্যবহার করব। পদশ্রিত নির্দেশকের টি বানানে আমরা কি ব্যবহার করব? রস্বীকার ব্যবহার করব। ওকে, অনেকে প্রশ্ন লিখতেছে, স্যার না নিত নাই, না নিত নাই। আসলে একটা সময় ছিল, আমরা এখন যেমন আমারও তো নানা, নানি, দাদা, দাদি কেউ নেই, ঠিক আছে? একটা সময় ছিল সবার সব থাকতো, নানিও থাকতো, দাদিও থাকতো, নানাও থাকতো, নানিও থাকতো, সবকিছু থাকতো। এখনকার আমাদের যে প্রজন্ম, তাদের আসলে এগুলো থাকে না। এটা দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে, আগেকার সময়ে মেয়েদের বিয়ে হতো তোমার কত বছর বয়সে? 12 বছর, 14 বছর বয়সে, ঠিক আছে? এরপরে যখন বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চাগুলো দীর্ঘদিন নানা নানিকে পেত, অল্প বয়সে বিয়ে হতো। এখনকার মেয়েদের বিয়ে হচ্ছে, ছেলেদের বিয়ে হচ্ছে 30-35 বছর বয়সে। দেখা যাচ্ছে খুব অল্প দিনে হয়তো প্রথম দ্বিতীয় সন্তান নানা নানির আদর পেয়েছে, পরে দেখা যাচ্ছে ছেলেদের বয়স, মেয়েদের বয়স 10 বছর হতে তার নানা নানি মারা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সোসাইটির একটা নিয়ম আর কি। আর মানুষ তো এখন আমাদের গড়াই বেড়েছে, সেটা হচ্ছে ওই আমাদের কি মাতৃমৃত্যুর হার কমেছে, তারপর শিশু মৃত্যুর হার কমে গেছে, ইত্যাদি ইত্যাদি কারণে, ঠিক আছে? মূলত মানুষ এখন দেখা যাচ্ছে হুট করে চলে যায়, আবার আসে, এরকম অনেক কিছু অনেক কিছু। যাক বাদ দাও নানা নানি। তবে নানা নানি জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ। দাদি, বিশেষ করে দাদি, নানি, এগুলো খুব বেশি ভূমিকা পালন করে, বিশেষ করে প্রথম যে সন্তানগুলো থাকে তাদের ক্ষেত্রে। আচ্ছা যাক, অনেকেই প্রশ্ন লিখেছো এটা। যাক, তোমাদের যাদের নানি নাই, নানা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের সবার জন্য যে যে ধর্মের আছে আর কি, প্রত্যেকে যেন পরকালে যেন ভালো থাকে, আমরা সেই দোয়াই করি, সবার জন্য দোয়া। আচ্ছা, তাহলে কি বললাম? প্রদর্শিত নির্দেশকের টি বানানে, অর্থাৎ পদশেষে যে টি গুলো থাকে সেগুলো বানানে আমরা সবসময় কি লিখবো? রস্বীকার লিখবো। ছেলেটি, মেয়েটি, বইটি, এটি সেটি, কলমটি, ইত্যাদি ইত্যাদি সবকিছুতে আমরা কি লিখবো? রস্বীকার লিখবো। ওকে, এবার আসো, এই দিনটা একটু করে আমি এখানে বড় করে লিখেছি। তুমি চাইলে তোমার তুমি যদি চাও যে আমি এত বড় লিখবো না, আমি শুধু এই রস্বীকারের এটা বলি, ঠিক আছে? আমি এই জিনিসটা কেটে দিচ্ছি, এটা আমি বাদ দিচ্ছি। তাহলে যে সকল তৎসম শব্দের বানানে রশ্মি বা এর কারচিহ্ন, রশ্মি বা এর কারচিহ্ন ব্যবহার করা উভয় বৈধ, সেক্ষেত্রে কেবল রশ্মি ব্যবহার অথবা তার কারচিহ্ন ব্যবহার করতে হবে। দেখো, যেসব তৎসম শব্দের বানানে রশ্মি দীর্ঘি বা রস্যও দীর্ঘ উভয় ব্যবহার করা বৈধ, রশ্মি দীর্ঘি, রস্যও দীর্ঘ উভয় ব্যবহার করা বৈধ, সেক্ষেত্রে কেবল রশ্মি এবং রস্যও কিংবা তাদের কারচিহ্ন ব্যবহার করতে হচ্ছে। দেখো, যদি কোন একটা শব্দের মধ্যে রস্যও ব্যবহার করা যাচ্ছে, দীর্ঘও ব্যবহার করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দীর্ঘি ব্যবহার করবো না, রশ্মি ব্যবহার করব। রস্যও ব্যবহার করা যাচ্ছে, দীর্ঘও ব্যবহার করছে, আমরা দীর্ঘও ব্যবহার করবো না, রস্যও ব্যবহার করব। কিন্তু বলেছি কি, উভয় ব্যবহার বৈধ, ঠিক আছে? এটা উভয় ব্যবহার বৈধ, এটা কেন আসছে? এটা মূলত তৎসম শব্দের জন্য আসছে, ঠিক আছে? আমরা বাংলা ব্যাকরণ কিন্তু প্রথমে তৎসম শব্দের যে বাংলা বানানোর নিয়ম, সেটা থেকে মূলত আমরা কি করেছিলাম? নিয়ম তৈরি করেছিলাম, ঠিক আছে? তৎসম শব্দের বাংলা বানানোর নিয়ম বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বানানোর নিয়ম, সেখান থেকে। তো তৎসম শব্দের সাথে বাংলা ভাষার হচ্ছে বুনের সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ ভারতীয় আর্য ভাষা থেকে যে বৈদিক সংস্কৃত এবং প্রাকৃত
প্রাকৃত থেকে গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ বা মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম। তাহলে এই ভারতীয় যে আর্য ভাষা সেখান থেকে যে দুইটা ভাষাভাষী ভাষা বের হয়েছে, তার মানে সংস্কৃত এবং বাংলা ভাষার মধ্যে একটা বোনের সম্পর্ক আছে। ঠিক আছে, পাশাপাশি মা মেয়ে সম্পর্ক না, আবার মানে বোনের সম্পর্ক আছে। তাহলে যেহেতু দুজনের পাশাপাশি বোন, অনেক সিনিয়র আগে থেকে, তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক রাখতেই পারে। অর্থাৎ একই শব্দ সংস্কৃতের মধ্যে যদি আমরা যদি দীর্ঘিকার ব্যবহার করি, বাংলার মধ্যে যদি কেউ দীর্ঘিকার ব্যবহার করে ফেলে, সেটাকে আমরা ভুল বলি না। তবে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার না করে রস্যিকার ব্যবহার করার চেষ্টা করব। দীর্ঘকার ব্যবহার না করে রস্যকার ব্যবহার করার আমরা চেষ্টা করব। ঠিক আছে লক্ষ্মী বাচ্চারা, সবাই বুঝতে পেরেছো কিনা? এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা? এই মনির ভাই, আমাকে একটা মোবাইল দিবেন, আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। অফিসের একটা মোবাইল দেন তো আমাকে, বন্ধ হয়ে গেছে। যে কোনো একটা মোবাইল হলে হবে। ওকে লক্ষ্মী বাচ্চারা, আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না, আমার মোবাইল বন্ধ হয়ে গেছে সেই জন্য। আচ্ছা, আরেকটা নিচ্ছি আমি। ওকে, তাহলে কি বলছি, তৎসম শব্দের ক্ষেত্রে যদি কি হয়, কোন একটা তৎসম শব্দের ক্ষেত্রে যদি রস্যি দীর্ঘ রস্য দীর্ঘ উভয় ব্যবহার করা যদি বৈধ হয়, তবে সেক্ষেত্রে আমরা কেবল রস্যি ব্যবহার করব এবং রস্য ব্যবহার করব। এই দীর্ঘ এবং দীর্ঘ ওইগুলো ব্যবহার করব না। উভয় কিন্তু বৈধ, ব্যবহার করা যাবে। যেমন কিংবদন্তি শব্দটা তুমি রস্যিকার দিয়ে লিখতে পারবে, দীর্ঘিকার দিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নাই, কেউ ভুল বলতে পারবে না, কিন্তু আমরা রস্যিকার দিয়ে লিখবো। ঠিক আছে, যেমন লহরী শব্দটা তুমি চাইলে দীর্ঘিকার দিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা রস্যিকার দিয়ে লিখবো। আমাদের সমস্যা সবকিছু কি হবে, আধুনিক নিয়ম আমরা ফলো করব। যেমন মৌসি শব্দটা তুমি চাইলে দীর্ঘিকার দিয়ে লিখতে পারবে, কিন্তু আমরা রস্যিকার দিয়ে লিখবো। দমনি দীর্ঘিকার দিয়ে লেখা যাবে, সমস্যা নাই। ফদবি দীর্ঘিকার দিয়ে লেখা যাবে, সমস্যা নাই। লহরী দীর্ঘিকার দিয়ে লেখা যাবে, সমস্যা নাই, কিন্তু আমরা রস্যিকার ব্যবহার করব। ঠিক আছে, আমি কি বলেছি তোমাকে নিয়মটা আবার বলে, তৎসম শব্দের ক্ষেত্রে, যেসব তৎসম শব্দের ক্ষেত্রে রস্যি দীর্ঘ রস্য দীর্ঘ কিংবা তাদের কাজ নয় রস্যিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার উভয় ব্যবহার করা বৈধ, সেক্ষেত্রে কেবল আমরা রস্যি রস্যিকা রস্যু রস্যকার ব্যবহার করব, দীর্ঘি দীর্ঘিকা দীর্ঘ দীর্ঘকার ব্যবহার করব না। বুঝাতে পেরেছি আমি? ওকে লক্ষ্মী বাচ্চা, তাহলে উদাহরণগুলো কি বলেছি, অর্থাৎ এই যে নিচে যে শব্দগুলো আছে, এই শব্দ আমরা চাইলে এই শব্দগুলো দীর্ঘিকার দিয়েও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কি করব, আমরা রস্যিকার দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, দীর্ঘিকার দিয়ে লিখলেও কেউ ভুল বলতে পারবে না, কারণ উভয়ই বৈধ, উভয়ই বৈধ। কিন্তু আমরা বাংলা বানানের নিয়ম ফলো করে আমরা সেক্ষেত্রে রস্যিকার লিখবো। কেন লিখবো সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদেরকে। ওকে, এবার আসো, এরপরে আসো, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা রস্যিকার ব্যবহৃত হবে, আমরা সেক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার করব না, রস্যিকার ব্যবহার করবো বাংলা ক্রিয়াপদের শেষে। ঠিক আছে, যেমন ভালোবাসি, দড়ি, মারি, করি ইত্যাদি ইত্যাদি। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে আমরা কি ব্যবহার করব, রস্যিকার ব্যবহার করব। বাংলা ক্রিয়াপদের শেষে আমরা রস্যিকার ব্যবহার করব। ঠিক আছে, এখানে মাঝখানে একটা নিয়ম বাদ গেছিল, সকল অতৎসম শব্দের ক্ষেত্রে কেবলই রস্যিকার হবে, এই নিয়মটা আমরা বাদ দিয়েছিলাম। সকল অতৎসম শব্দের ক্ষেত্রে, ঠিক আছে, তৎসম এবং অতৎসম শব্দ যদি কারো যদি সমস্যা থাকে, শোনো লক্ষ্মী বাচ্চারা, যদিও বা এটা নিয়ে আমাদের আর একটা আলোচনা আছে, কিংবা আমাদের ইউটিউবে এটা নিয়ে যথেষ্ট ভিডিও আছে, কমার্স একাডেমি আর্টস একাডেমির পেজে ভিডিও আছে, না পেলে আমাকে নক করি, আমি তোমাকে দিয়ে দিব। তাহলে তৎসম শব্দ এবং অতৎসম শব্দ নিয়ে যদি তোমার যদি মনে হয় যে স্যার আমার তৎসম অতৎসম শব্দ নিয়ে সমস্যা আছে, তাহলে যারা পুরাতন বাংলা ব্যাকরণ ফলো করো তারা 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 95 পৃষ্ঠা এবং 96 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো একটু পড়ে নিবা। এখানে শব্দ নিয়ে ব্যাপক আলোচনা আছে। কিংবা যারা নতুন বাংলা ব্যাকরণ বই ফলো করো তারা অনুচ্ছেদ 17টা পড়ে নিবা। অনুচ্ছেদ 17 এটা পড়ে নিবা। ঠিক আছে, আর যারা আমার ইন্দিবর বই ফলো করো তারা এই ইন্দিবর বইয়ের মধ্যে সুন্দর করে আলোচনা দেওয়া আছে তৃতীয় অধ্যায়ের শুরুতে, তৃতীয় অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, তৃতীয় অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, তৃতীয় অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। ঠিক আছে, ওখানে তৎসম শব্দ এবং অতৎসম শব্দের ব্যাপক আলোচনা আছে। তারপরও আমি তোমাকে বলি তৎসম শব্দ এবং অতৎসম শব্দ চেনার কি উপায়, তৎসম শব্দগুলো আমরা কিভাবে চিনব। তৎসম মানে সংস্কৃত শব্দ, যেসব শব্দের মধ্যে মধ্যাহ্ন থাকে, মধুনাশা থাকে, সংস্কৃত কীটপদ্যের মাধ্যমে যেসব শব্দগুলো গঠিত হয়, সংস্কৃত উপসর্গের মাধ্যমে যেসব শব্দগুলো সংস্কৃত উপসর্গের মাধ্যমে যেসব শব্দগুলো গঠিত হয়েছে, ঠিক আছে, তারপর বিসর্গ সন্ধির মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, আর এর বাইরে যেগুলো তদ্ভব, অদতৎসম, দেশি বিদেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে অতৎসম শব্দ। দুই প্রকার, তৎসম, অতৎসম। অতৎসমের মধ্যে আরো 4 ধরনের আছে, সেগুলা কি তদ্ভব, অদতৎসম, দেশি বিদেশি। ঠিক আছে, ইন্টারনেট নাই, এটা খার। তুমি এখানকার ওয়াইফাই তোমার অ্যাড নেই দিছিল, আমি এখনো অ্যাড হই নাই। আচ্ছা, তাড়াতাড়ি এটা আগে ওয়াইফাই কানেক্ট করে আসো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে
সকল অতৎসম শব্দের ক্ষেত্রে কেবলই রস্যিকার, এক্ষেত্রে কিন্তু আবার দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। শাড়ি, চুড়ি, রেশমি, কুশি যে শব্দগুলো আছে এগুলোতে আমরা রস্যিকার ব্যবহার করব, এক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করব না। যদি তুমি দীর্ঘিকার ব্যবহার করো, টিচার যদি চাই এগুলো তোমার নাম্বার কেটে ফেলে, তাহলে টিচার অবশ্যই নাম্বার কাটতে পারবে, ঠিক আছে? কারণ এক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার করা যাবে না, রস্যিকার ব্যবহার করতে হবে। আমি বুঝাতে পেরেছি কিনা লক্ষ্মী বাচ্চারা? বুঝাতে পেরেছি কিনা? আমি তোমাদের কমেন্টগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনটা অফ হয়ে গেছে, আর একটা ফোনে আমি কানেক্ট করতেছি, কোনো সমস্যা নাই। স্যার কাকলির নানি আছে, কাকলির নানি কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, দোয়া করবে সবাই তোমরা। জি স্যার বলেছে, অনেকে বুঝতে পেরেছে বলেছে, বুঝছি স্যার, জি স্যার, ওকে, ধন্যবাদ সবাইকে। এবার এরপরে কানেক্ট করছো? পারতেছি না, যে ওইখানে স্বামী ভাই নাই যে মেকারি আছে তোমাকে, এখন কি তোমার আমার একটা এখানে ছিল ওই 5G যেটা আছে হ্যাঁ। কমার্স একাডেমি। আচ্ছা কয়টা বাজছে দেখো তো, আমার 7:29। আমার গড়িটা নিয়ে আসলে হবে, তাহলে আমি গড়ি থেকে পড়তে পারবো। আচ্ছা এবার আসো, এরপর কি বললাম? আচ্ছা তাহলে এটাও আমরা পড়েছি, বাংলা ক্রিয়াপদ শেষে কি হয়, সবসময় রস্যিকার ব্যবহৃত হয়। এবার আমি তোমাকে, যারা এতক্ষণ ক্লাস মিস করেছো বা কয়েকটা নিয়ম দেখো নাই, ঠিক আছে, শেষ হয়ে গেছে যে ভাইয়া। অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিছু লাগবে না, পারলে ওখান থেকে যে কোনো কারো একটা মোবাইল এনে দাও, আমি ওখান থেকে কমেন্টগুলো পড়তে পারি মতো। দেখো আমি তোমাকে এখানে আবার বলছি, তুমি এখানে জাস্ট এই এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস মিস করেছো বা মনোযোগ ছিল না, তারা এই মুহূর্তে এটা যদি দেখো, জাস্ট 10 সেকেন্ড দেখলে তুমি খুব ভালো মতো মনে রাখতে পারবে। এই 10 সেকেন্ডটা তুমি মনে রাখতে পারবে। দেখো, সকল জাতি ভাষার শব্দ এবং ভাষার শব্দ, ভাষা এবং জাতির নাম রস্যিকার হবে, ভাষার নাম জাতির নাম রস্যিকার, হিন্দি, ফার্সি, আরবি, তুর্কি, ইংরেজি, পাকিস্তানি, জার্মানি, জাপানি সব রস্যিকার। সিরিয়াল, বিদেশি শব্দ, তাহলে সকল বিদেশি শব্দের মধ্যে অবশ্যই কি হবে, রস্যিকার ব্যবহৃত হবে। যেমন সিরিয়াল, আলমারি, স্টিল, আলপিন, ইঞ্জিনিয়ার, যত ধরনের শব্দ আছে এগুলো সব কটাতে কি হবে, রস্যিকার ব্যবহৃত হবে, সকল বিদেশি শব্দের মধ্যে রস্যিকার। তারপর আলী প্রত্যয়ান্ত শব্দের মধ্যে রস্যিকার, যেমন রূপালী, স্বর্ণালী, মিতালি, হিয়ালি, বর্ণালী ইত্যাদি, এগুলোতে রস্যিকার ব্যবহৃত হবে। আবলী প্রত্যয়ান্ত শব্দের মধ্যে রস্যিকার ব্যবহৃত হবে, যেমন দৃশ্যাবলী, রচনাবলী, গ্রন্থাবলী, কবিতাবলী, প্রশ্নাবলী ইত্যাদি, এগুলোতে সবসময় কি হবে, রস্যিকার ব্যবহৃত হবে। তারপর এই যে এটা দেখো, মাসি স্ত্রী ভাষা শব্দ, তাহলে সকল স্ত্রী ভাষা শব্দের মধ্যে রস্যিকার ব্যবহৃত হবে, তবে চাইলে আমরা দীর্ঘিকারও ব্যবহার করতে পারি। মাসি, চাচি, নানি, বাবি, বৌদি এগুলোতে আমরা রস্যিকার ব্যবহার করব, তবে দীর্ঘিকার ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। এরপর আসো, এই যে প্রদর্শিত নির্দেশকের টি বানানে সব সময় আমরা রস্যিকার ব্যবহার করব, ছেলেটি, মেয়েটি, এটি, সেটি, ওটি, কলমটি ইত্যাদি সবকটাতে আমরা কি ব্যবহার করব, রস্যিকার ব্যবহার করব। এরপর আমরা এগুলো দেখো, এগুলো হচ্ছে অতৎসম শব্দ, রেশমি, শাড়ি, কুশি, এগুলো হচ্ছে অতৎসম শব্দ। তাহলে সকল অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, রস্যিকার ব্যবহার করব, অবশ্যই রস্যিকার ব্যবহার করব, দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। সকল অতৎসম শব্দের ক্ষেত্রে কেবলই রস্যিকার ব্যবহৃত হবে, কেবলই রস্যিকার, এখানে কোনো দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। এবার চিৎকার, এখানে এটা হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দের ক্ষেত্রে রস্যিকার দীর্ঘিকার উভয় ব্যবহার করা বৈধ, তবে আমরা রস্যিকার ব্যবহার করব। তারপর ভালোবাসি, একটা কাজ না, ভালোবাসার একটা কাজ, তাহলে এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ, তাহলে বাংলা ক্রিয়াপদে কি ব্যবহৃত হবে, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা রস্যিকার ব্যবহৃত হবে, যেমন করি, দড়ি, মারি, বলি, চলি ইত্যাদি, এক্ষেত্রে সবসময় কি হবে, রস্যিকার ব্যবহৃত হবে। লক্ষ্মী বাচ্চা, আমি ক্যামেরার ওই পারে যাচ্ছি, তোমরা যাদের বুঝে আসছে তারা অবশ্যই বলবে বুঝে আসছে, যাদের যদি বুঝে আসে কোনো নিয়ম যদি বুঝে না আসে তাহলে আমাকে বলবে স্যার এটা বুঝে আসে না, আমাকে আবার বলেন। এটা 1 নাম্বার নিয়ম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার নিয়ম, এটা 5 নাম্বার, 6, 7, 8, 9, আমি 9টা নিয়ম বলেছি তোমাকে। যদি বুঝে আসে তাহলে তাড়াতাড়ি লিখবে ওকে, তাড়াতাড়ি লিখবে ওকে। যদি বুঝে আসে, তোমার যদি বুঝে আসে তাহলে লিখবো ওকে। ওকে, মেয়েদের সুন্দর করে বাসটা দিচ্ছেন স্যার, আমার কেন বাস দিব, কি বলো? না না, ছেলেরও আমার, মেয়েরও আমার, কোনো সমস্যা নাই, সব লক্ষ্মী বাচ্চা, আমি জানি, কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, ওকে লিখো, যদি বুঝে আসে ওকে লিখো, বুঝে না আসলে তোমার যে নাম্বারটা বুঝে আসে না ওই নাম্বারটাই তুমি এখানে লিখে দাও, কোনো সমস্যা নেই। লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি। এই তো, এনায়া চৌধুরী, রোমা রুকসানা ওকে, আতিকা জান্নাত, স্নিগ্ধা ওকে, তারপর মাকসুমা কায়েস রাহিন, স্যার আরেকবার বুঝাই দেন, অবশ্যই সমস্যা নাই, বুঝি নাই স্যার আরেকবার বলেন, ওকে আমি আবার বলবো, অসুবিধা নাই। আফরানা মুন, এই তোমাদের নামগুলো এত কঠিন কঠিন।
তাড়াতাড়ি বলো যাদের বুঝে আসছে। বুঝছি স্যার, নৌসিন আলম। ওকে, কয়েকজনে বলেছে আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে আরেকবার বলতেছি, যদিও বা তুমি ভিডিওটা টানলে আর একটু বুঝতে পারবে। ভাষার নাম, জাতির নাম রস্বীকার, সকল বিদেশি শব্দ রস্বীকার, আলির প্রত্যন্ত শব্দ রস্বীকার, আবলি প্রত্যন্ত শব্দ রস্বীকার, স্ত্রী ভাষা শব্দের মধ্যে রস্বীকার, তবে দীর্ঘিকার ব্যবহার করা যাবে। প্রদর্শিত নির্দেশকের টি বানানো সবসময় রস্বীকার, সকল অতৎসম শব্দের মধ্যে রস্বীকার, আর তৎসম শব্দের মধ্যে রস্বীকার, তবে এখানে দীর্ঘিকারও ব্যবহার করা যাবে, দুটাই বৈধ। আর বাংলা ক্রিয়াপদের শেষে সবসময় কি হবে? রস্বীকার ব্যবহৃত হবে। ওকে, এবার আমরা আরেকটা নিয়ম পড়বো। আমাদের আরেকটা নিয়ম হচ্ছে দীর্ঘিকার বানানের নিয়ম, বাংলা বানানে দীর্ঘিকার ব্যবহারের নিয়ম, বাংলা বানানে দীর্ঘিকার ব্যবহারের নিয়ম, বাংলা বানানে দীর্ঘিকার ব্যবহারের নিয়ম। মনে রাখার কৌশল আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে? দেখো, জয়ীর কৃতিত্ব নিন্দনীয় নয়, সহকারী দরকারি তা কি ভুলে যাবি। এটা মূলত ওই যে মিনময় এবং লক্ষণ, তোমাদেরকে অফলাইন ক্লাসে যখন বলি মিনময় এবং লক্ষণ কাকলির যে দুইটা বন্ধু ছিল, আমারও বন্ধু ছিল তারা, মিনময় এবং লক্ষণ, তাদের একটা ঘটনাটা এখানে অনলাইনে বলা আছে, অফলাইনে বলবো, সমস্যা নেই। তাহলে এরা মূলত দুইজনের কথোপকথনের মধ্যে এক সময় মিনময় লক্ষণকে বলেছে যে জয়ীর কৃতিত্ব নিন্দনীয় নয়, তুমি যে জিতেছো সেটা ঠিক আছে, সেটা প্রশংসনীয়, নিন্দনীয় নয়, কিন্তু আমার সহযোগিতা যে তোমার দরকার সেটাকে তুমি ভুলে যাবে, সেটা এখানে বলেছে। তাহলে এখানে তুমি একটু করে লক্ষ্য করো, তুমি একটু করে লক্ষ্য করো, এখানে লক্ষ্মী বাচ্চারা সবাই একটু করে দেখো তো, এখানে দেখো তো একটু করে, এখানে তুমি দেখো, এখানে দীর্ঘিকার, এখানে রস্বীকার, এখানে দীর্ঘিকার, এখানে দীর্ঘিকার, এখানে রস্বীকার, এখানে রস্বীকার, ঠিক আছে? এখন আমি দীর্ঘিকার ব্যবহারের নিয়ম বলতেছি, সেখানে কেন আমি রস্বীকারওয়ালা শব্দ লিখলাম, এটাও তোমার মাথায় একটা প্রশ্ন আসবে। তাহলে আমরা এখন ওই নিয়মগুলো একটু করে দেখি। 1 নাম্বার নিয়ম, তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, বানানের শেষে দীর্ঘিকার কি করা হবে? দীর্ঘিকার ব্যবহার করা হবে। তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে ব্যবহার করে, যেমন উপকারী, জয়ী, আগামী, আইনজীবী, তপস্বী, যে শব্দগুলো আছে এগুলো, তাহলে আমার নিয়মটা কি বলেছি? আমি নিয়মটা বলেছি তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তখন শেষে দীর্ঘিকার হবে। তাহলে উপকারী শব্দের মধ্যে কেন দীর্ঘিকার হয়েছে? কারণ এটা তৎসম শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। তারপর জয়ী, আগামী, আইনজীবী, তপস্বী যে শব্দগুলো আছে এই শব্দগুলো, তাহলে আমি কি বলেছি? তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, আবার বলছি, তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে যদি ব্যবহৃত হয়, স্যার অনলাইনে বলেন, আমরাও শুনি, এই শুধু বুধু বলিও না। তাহলে কি বলছি? তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তৎসম শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার করা হবে। কি ব্যবহার হবে? দীর্ঘিকার ব্যবহৃত হবে। তাহলে উপকারী, জয়ী, আগামী, আইনজীবী, তপস্বী ইত্যাদি ইত্যাদি। এবার আসো 2 নাম্বার, দীর্ঘিকারান্ত শব্দ, যেমন উপকারী, একটু আগে বলেছিলাম তৎসম শব্দ, সেই জন্য এটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হলে দীর্ঘিকার হয়েছে। তাহলে দীর্ঘিকারান্ত ভীষণ বাচক শব্দ শেষে যদি ত অথবা তা যুক্ত করি, লক্ষ্মী বাচ্চারা একটু করে খেয়াল করো, একটু করে, জাস্ট একটু করে খেয়াল করলে হয়ে যাবে। তুমি দেখো একটু করে, যদি কোনো একটা এই দীর্ঘিকারান্ত বিশেষণ বাচক শব্দ, এই যেমন এখানে দীর্ঘিকারান্ত বিশেষণ বাচক শব্দ উপকারী, সেটার সাথে যদি ত অথবা তা যুক্ত করে, আমরা জানি কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে ত বা তা যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে? তাহলে শব্দটি বিশেষ্য পদে পরিণত হয় এবং তখন আগের যেটা দীর্ঘিকা ছিল, এই যে আগের দীর্ঘিকা যেটা, সেটা রস্বীকার হয়ে যাবে, সেটা রস্বীকার। যেমন উপকারী, তুমি একটু করে এখানে দেখো লক্ষ্মী বাচ্চারা, একটু করে এখানে দেখো, যেমন এখানে উপকারী শব্দের মধ্যে আগে দীর্ঘিকা ছিল, কিন্তু সেটার সাথে যখন আমি তা যুক্ত করেছি, উপকারিতা, তখন রস্বীকার হয়ে গেছে। যেমন সহযোগী, আগে দীর্ঘিকা ছিল, যখন আমি তা যুক্ত করেছি সহযোগিতা, তখন রস্বীকার হয়ে গেছে। যেমন প্রতিযোগী, আগে দীর্ঘিকা ছিল, কিন্তু যখন তা যুক্ত করেছি প্রতিযোগিতা, তখন রস্বীকার হয়ে গেছে। যেমন কৃতি, আগে দীর্ঘিকা ছিল, যখন ত যুক্ত করেছি কৃতিত্ব, সেটা রস্বীকার হয়ে গেছে, ঠিক আছে? যেমন দায়ী, আগে দীর্ঘিকা ছিল, ত যখন যুক্ত করেছি তখন দায়িত্ব, সেটা রস্বীকার হয়ে গেছে। তাহলে কোন একটা ইকারান্ত বিশেষণ বাচক শব্দ শেষে যখন ত বা তা যুক্ত করব, শব্দটা বিশেষ্য পদে পরিণত হবে, তখন আগের দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। অর্থাৎ উপকারী দীর্ঘিকার কিন্তু উপকারিতা রস্বীকার, সহযোগী দীর্ঘিকার কিন্তু সহযোগিতা রস্বীকার, প্রতিযোগী দীর্ঘিকার প্রতিযোগিতা রস্বীকার, কৃতি দীর্ঘিকার কিন্তু কৃতিত্ব রস্বীকার, দায়ী দীর্ঘিকার দায়িত্ব, সেটা রস্বীকার। এই 2 নম্বর নিয়মটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি শুধু এই তোমার যদি এই 2 নম্বর নিয়মটা বুঝে আসে, তাহলে শুধু
অকে লিখো, শুধু অকে লিখো। যদি তোমার এই 2 নাম্বার নিয়মটা বুঝে আসে, আমি আবার বলছি, কোন একটা দীর্ঘিকার ওয়ালা শব্দ সেটার সাথে যদি ত বা তা যুক্ত হয়, ঠিক আছে, তা যুক্ত হয় অথবা ত যুক্ত হয়, তখন সেই শব্দটা রস্বীকার হয়ে যাবে, মানে ওই দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। এটা যদি তোমার বুঝে আসে তাহলে ওকে লিখো একটু করে, লক্ষ্মী বাচ্চারা, এটা একটু গুরুত্বপূর্ণ, এখানে একটু করে ওকে লিখতে হবে। লক্ষ্মী বাচ্চারা, আমার যেসব বাচ্চারা এখন দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি যারা এখন দেখতে পাচ্ছ তারা একটু করে। স্যার ক্লাসটা কতক্ষণ হবে? বেশিক্ষণ হবে না, আমরা আর জাস্ট 3-4টা নিয়ম পরে আমাদের এটা শেষ হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম আজকে এই এক ক্লাসের মধ্যে আমার 5 নাম্বার, অর্থাৎ আমার রস্বীকার দীর্ঘিকারের ব্যবহারের নিয়ম শিখে ফেললেই এটা দিয়ে আমি তৎসম অতৎসম শব্দের নিয়ম আমি এখান থেকে বানায় লিখতে পারবো। কারণ দীর্ঘিকার ব্যবহৃত হচ্ছে অতৎসম শব্দে, রস্বীকার ব্যবহৃত হচ্ছে দীর্ঘিকার ব্যবহৃত হচ্ছে তৎসম শব্দে, আর রস্বীকার ব্যবহৃত হচ্ছে অতৎসম শব্দে। সুতরাং এই নিয়মগুলো যদি আমি ওখানে লিখে দিই তাহলে ওখানে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এক ক্লাসে 5 নাম্বার বাংলা ব্যাকরণের মধ্যে। ওকে ওকে, তা যুক্ত শব্দ করলে দীর্ঘিকার হলে তার রস্বীকার হয়ে যায় স্যার? হ্যাঁ প্রাপ্তিবিদ্যা। ওকে, বাহ, খুব ভালো, তোমরা তো অনেক লক্ষ্মী বাচ্চা, কি আশ্চর্য। হ্যাঁ, এবার দেখো 3 নাম্বার, ইয় প্রত্যয়ান্ত শব্দ। স্যার আপনি যখন রস্বীকারের ব্যবহারের নিয়ম যখন পড়াইছেন সেক্ষেত্রে বাঙালি, আফগানি, তুর্কি, পাকিস্তানি সব বলেছেন, কিন্তু ভারতীয়, এই দেখ বাঙালির মধ্যেও রস্বীকার, পাকিস্তানের মধ্যে রস্বীকার, আফগানির মধ্যে রস্বীকার, ইরানের মধ্যেও রস্বীকার, কিন্তু ভারতীয় শব্দের মধ্যে কেন দীর্ঘিকার? হ্যাঁ, ভারতীয় শব্দের মধ্যে কেন দীর্ঘিকার? দেখো, কারণ ওই শব্দটা হচ্ছে ইয় প্রত্যয়ান্ত শব্দ। কি শব্দ? ইয় প্রত্যয়ান্ত শব্দ। ইয় প্রত্যয়ান্ত শব্দ সেটা যেরকম অবস্থায় হোক, সর্ব অবস্থায় সেটা দীর্ঘিকার হবে। কোন একটা শব্দের সাথে যদি ইয় থাকে, যেমন নাটক যুগ ইয় নাটকীয়, রোবট যুগ ইয় রোবটীয়, মানব যুগ ইয় মানবীয়, ধর্ম যুগ ইয় ধর্মীয়, নিন্দা যুগ ইয় নিন্দনীয়, তাহলে এরকম, যেমন ভারত যুগ ইয় ভারতীয়, তাহলে এরকম স্বর্গ যুগ ইয় স্বর্গীয়, তাহলে নাটকীয়, রোবটীয়, মানবীয়, ধর্মীয়, নিন্দনীয়, স্বর্গীয়, যত ইয় প্রত্যয়ান্ত শব্দ আছে সবকটার মধ্যে দীর্ঘিকার হবে। কি হবে? দীর্ঘিকার হবে। যেমন প্রয়োজনীয়, দীর্ঘিকার, ঠিক আছে। তাহলে ইয় প্রত্যয়ান্ত সকল শব্দে সর্বদা দীর্ঘিকার হবে। লক্ষ্মী বাচ্চারা, কি বলেছি আমি? ইয় প্রত্যয়ান্ত যত শব্দ আছে সবকটা শব্দের মধ্যে সর্বদা, মানে একদম সব সময় দীর্ঘিকার হবে। নাটকীয়, রোবটীয়, মানবীয়, স্বর্গীয়, নিন্দনীয়, প্রশংসনীয়, প্রয়োজনীয়, যত ইয় প্রত্যয়ান্ত শব্দ আছে সবকটার মধ্যে কি হবে? রস্বীকার হবে, দীর্ঘিকার হবে। কি হবে? দীর্ঘিকার হবে। ইয় প্রত্যয়ান্ত শব্দ সবসময় কি হবে? দীর্ঘিকার হবে। এবার স্যার এই যে কারি প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে, ঠিক আছে, যেমন দরকারি, তরকারি, সরকারি, এগুলোর মধ্যে কারি আছে, সেগুলো তো রস্বীকার হয়েছে, কিন্তু সহকারী, পথচারী, কর্মচারী, আবেদনকারী, এগুলোর মধ্যে কেন দীর্ঘিকার? তুমি একটু করে খেয়াল করো লক্ষ্মী বাচ্চারা। এই যেমন এই দেখো, সহকারী এটা কি ব্যক্তি নাকি অন্য কিছু? নিশ্চয় ব্যক্তি। পথচারী ব্যক্তি নাকি অন্য কিছু? ব্যক্তি। কর্মচারী ব্যক্তি নাকি অন্য কিছু? ব্যক্তি। আবেদনকারী ব্যক্তি। যদি ব্যক্তি হয়, কি হয়? ব্যক্তি হলে দীর্ঘিকার। এরকম কারি বা আরে প্রত্যয়ান্ত শব্দ যেগুলো আছে সেগুলো যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, ব্যক্তির ক্ষেত্রে হলে দীর্ঘিকার হবে। ব্যক্তির ক্ষেত্রে কি হবে? দীর্ঘিকার। ব্যক্তি হলে দীর্ঘিকার, ব্যক্তি হলে দীর্ঘিকার। আর ব্যক্তি ছাড়া, মানে ব্যক্তি নয়, ব্যক্তি নয় সেক্ষেত্রে রস্বীকার। ব্যক্তি নয় সেক্ষেত্রে কি? রস্বীকার। তাহলে যেমন দরকারি, এটা ব্যক্তি নাকি অন্য কিছু? তাহলে রস্বীকার। তরকারি ব্যক্তি নাকি অন্য কিছু? রস্বীকার। সরকারি ব্যক্তি নাকি অন্য কিছু? রস্বীকার। তাহলে ব্যক্তি না হলে রস্বীকার, আর যদি ব্যক্তি বুঝায় তাহলে দীর্ঘিকার। মানে এরকম আরে প্রত্যয়ান্ত শব্দ যা আছে, ঠিক আছে, হত্যাকারী, কর্মচারী, পথচারী, ঠিক আছে, নবচারী, যত ধরনের শব্দ আছে, শুধু যদি সেটা ব্যক্তি হয়, ব্যক্তি যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘিকার। আর যদি ব্যক্তি না বুঝায়, যদি অন্য কিছু বুঝায়, যে কোনো কিছু, সেটা ধারণা হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা রস্বীকার ব্যবহার করব। আমি আবার বলছি তোমাকে, যদি আমি আবার দেখো লক্ষ্মী বাচ্চারা, দেখো আমি তোমাকে আবার বলছি, যদি কোনো একটা শব্দের মধ্যে আরি প্রত্যয় যুক্ত হয় বা কারি যুক্ত হয়, আরি বা কারি যুক্ত হয়, সেক্ষেত্রে যদি সেটা ব্যক্তি হয়, যেমন সহকারী, পথচারী, কর্মচারী, আবেদনকারী, এগুলো হচ্ছে ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে দীর্ঘিকার। সেক্ষেত্রে কি? দীর্ঘিকার। কিন্তু দেখো তো, সরকারি, তরকারি, দরকারি, এগুলা কি ব্যক্তি? না, এগুলো ব্যক্তি না। তাহলে ব্যক্তি ছাড়া অন্য সকল ক্ষেত্রে রস্বীকার ব্যবহৃত হবে।
এই কারিটা ব্যক্তি হলে দীর্ঘিকার, ব্যক্তি ছাড়া সব ক্ষেত্রে রস্যিকার, ব্যক্তি ছাড়া সব ক্ষেত্রে কি রস্যিকার। আমি আবার বলি, কারি বা আরে ব্যক্তি হলে দীর্ঘিকার, ব্যক্তি ছাড়া সব ক্ষেত্রে রস্যিকার ব্যবহৃত হবে। এবার আসো, এখন কথা হচ্ছে কি এবং কি এর মধ্যে ব্যবহার। লক্ষ্মী বাচ্চারা, এটা জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বাক্য দেখো, প্রথমে একটা বাক্য আছে, আবার একটা বাক্য আছে, দুইটা বাক্য কিন্তু ভিন্ন। আমি প্রথম এই 1 নাম্বার বাক্যটা আমি যদি তোমাকে বলি, এটা হচ্ছে তুমি কি খাবে। আমি মনে করো কাকলিকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, কি খাবে, ভাত, মাছ, ডাল, চা, রুটি, পাউরুটি ইত্যাদি খাবে। তাহলে এই কি দিয়ে যখন প্রশ্ন করেছি তখন সে অনেক লম্বা একটা লিস্ট দিয়েছে, সে এটা 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 সব খাবে। কিন্তু যখন এটা জিজ্ঞেস করব তুমি কি খাবে, এই তুমি কি খাবে, তাহলে সে বলবো হ্যাঁ বা না। সে কি বলবে, হ্যাঁ বা না বলবে। ঠিক আছে, আমি তোমাকে ব্যাপারটা আবার বুঝিয়ে দিচ্ছি। যখন কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে বিবৃতিমূলক বাক্য আসবে, বর্ণনামূলক বাক্য, বিবরণমূলক বাক্য, তাহলে সেটা হবে কি বানানোর দীর্ঘিকার। আমি আবার বলছি, কি দিয়ে যদি প্রশ্ন করে, যেমন তোমার নাম কি, আমার নাম করিম, তাহলে আচ্ছা তোমার নাম কি, আমার নাম করিম, আমার নাম করিম, এটা একটা বর্ণনামূলক বাক্য, তাহলে সেক্ষেত্রে আমি দীর্ঘিকার ব্যবহার করব। কি করবো, দীর্ঘিকার ব্যবহার করব। কিন্তু তোমাকে যদি বলি এই তুমি কি করিম, তাহলে তুমি বলবে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে রস্যিকার। সেক্ষেত্রে কি রস্যিকার। তাহলে আমি তোমাকে ব্যাপারটা আবার একটু বুঝাই বলি, কোনো সমস্যা নাই। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করে উত্তরে যদি বিবৃতিমূলক বাক্য আসে, বর্ণনামূলক বাক্য আসে, বড় একটা বাক্য আসে, তাহলে সেক্ষেত্রে দীর্ঘিকার। দীর্ঘ বাক্যের জন্য দীর্ঘিকার, আর হ্যাঁ বা না জন্য রস্যিকার। হ্যাঁ বা না জন্য কি রস্যিকার। তাহলে তুমি কি খাবে, আমি ভাত, মাছ, ডাল খাবো, তাহলে দীর্ঘিকার। তুমি কি খাবে, তাহলে রস্যিকার। ওকে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে বিবৃতিমূলক বাক্য আসলে তখন সেটা হবে দীর্ঘিকার, আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর যদি হ্যাঁ বা না আসে তাহলে রস্যিকার। শুধু এই জিনিসটা বুঝে আসলে একটু করে অকে লিখো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আমার লক্ষ্মী বাচ্চারা যাদেরকে পড়াইছিলাম তারাও এটা খুব ভালো করে লিখছিল। ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর আগের বছর প্রশ্ন আসছিল। তাহলে লিখো তো, একটু দেখো তো যদি এটা বুঝে আসে তাহলে ওকে লিখো। যাদের এটা বুঝে আসে ওকে লিখো তাড়াতাড়ি। লক্ষ্মী বাচ্চারা, সবকটা লক্ষ্মী বাচ্চা, যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ওকে। যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ওকে। যাদের বুঝে আসে তাহলে ওকে লিখো। যাদের বুঝে আসে ওকে। এই তো একজন লিখে ফেলেছে, গুড, ভেরি গুড, তাড়াতাড়ি। ওকে, বাহ, রামিম, মেহেদি হাসান, ওকে, ভেরি গুড, খুবই ভালো, তাড়াতাড়ি, বাহ, এই তো ঠিক আছে। তাহলে আমি তোমাকে এখন আরেকবার বুঝিয়ে দিচ্ছি, শুরু থেকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তুমি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তুমি পুরো প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, তৎসম শব্দ যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তখন শেষে দীর্ঘিকার হয়, আর যদি কি হয় ওই বিশেষণ স্থানীয় শব্দের সাথে যদি ত বা তা যুক্ত হয় তখন আগে যেটা দীর্ঘিকার সেটা রস্যিকারে পরিণত হয়। যেমন কৃতি দীর্ঘিকার, কৃতিত্ব রস্যিকার। যত ধরনের নিয় প্রত্যয়ন্ত শব্দ আছে, যেমন নিন্দনীয়, প্রশংসনীয়, ভারতীয়, স্বর্গীয়, ঠিক আছে, নাটকীয়, রুবটীয়, ইয় প্রত্যয়ন্ত সব ধরনের শব্দের মধ্যে দীর্ঘিকার হবে। ব্যক্তির সাথে যদি কারি বা আরে যুক্ত হয় সেটা দীর্ঘিকার, আর ব্যক্তি ছাড়া সব ক্ষেত্রে রস্যিকার। আর কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরে যদি হ্যাঁ বা না আসে রস্যিকার, উত্তরে যদি বিবৃতিমূলক বাক্য আসে তাহলে দীর্ঘিকার ব্যবহৃত হবে। এই একটা প্রশ্ন যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে, শুধু তুমি যদি এই ভিডিওটা যদি তুমি দেখো, তোমার বাংলা সেকেন্ড পেপারের যে 2 নম্বরে যে প্রশ্ন আসবে বাংলা বানানোর নিয়ম, সেখানে তুমি 5-এ 5 অবশ্যই পাবে। আর এই ভিডিওটা শুদ্ধ বানানে লিখতে পারা সেটা শুধু স্টুডেন্টদের জন্য না, আমাদের সর্বশ্রেণী মানুষের জন্য। যেহেতু এখন অনলাইনের যুগ, সবার মতামত লিখে প্রকাশ করি, আমাদের এই বানানগুলো শেখাটা অত্যন্ত জরুরি। তাই এটা সবাই মনোযোগ সহকারে দেখবে, এবং কোনো প্রশ্ন থাকলে তুমি আমার হোয়াটসঅ্যাপ এখানে আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে লিখে দিবে, আমরা পরবর্তী সেগুলো উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।